আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। রেবিস নিয়ে আমরা বলবো, যেটার নাম জলাতঙ্ক। সেই ব্যাপারে আজকে আমরা আলোচনা করব। রেবিসের আমরা সবটা আজকে আলোচনা করব, কিভাবে রেবিস হয়, রেবিস কিভাবে আটকানো যায়, রেবিস হলে তার কি চিকিৎসা এবং রেবিসের পরিণতি কি, এই প্রত্যেকটা ব্যাপার নিয়ে এই ভিডিওতে আমরা বলবো। আপনাদের বলি, ওয়েলকাম টু হেলথ ইনসাইট চ্যানেল। আমি ডক্টর এস এ মল্লিক, আমি একজন ফিজিশিয়ান, আমি কলকাতাতে প্র্যাকটিস করি। রেবিস একটা ভাইরাস ঘটিত রোগ এবং এটা ওয়ার্ম অ্যানিমাল, যারা ম্যামলস মানে স্তন্যপায়ী অ্যানিমাল, তাদের বাইটে বা স্ক্র্যাচে রেবিস ভাইরাস হতে পারে। রেবিস প্রাইমারিলি অ্যানিমাল এবং হিউম্যান, জীবজন্তু এবং মানুষের নার্ভাস সিস্টেমকে অ্যাফেক্ট করে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে অ্যাফেক্ট করে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে দুটো পার্ট, একটা ব্রেন আর একটা স্পাইনাল কর্ড, এই দুটো অর্গানকে অ্যাফেক্ট করে। রেবিস এমন একটা রোগ যে রোগ হলে এতে মৃত্যু নিশ্চিত। কেউ কেউ বলেন একটা, কেউ কেউ বলেন তিনটে, এরকম সারা পৃথিবীতে কেস পাওয়া গেছে যেটাতে যাদের রেবিস হয়েছিল কিন্তু তারা বেঁচেছেন। বাকি যতজনের রেবিস হয়েছে সবাই মারা গেছে। ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেক বছর 50,000 থেকে 60,000 লোক রেবিসে মারা যায়। এটা খুব বাজে স্ট্যাটিস্টিক্স এবং এটা এটা এই স্ট্যাটিস্টিক্সটা এটাই বলে দেয় যে এটা কতটা মারাত্মক একটি রোগ। আসার খবর যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, বিশেষ করে যে কান্ট্রিগুলোতে অনেক ভালো ভ্যাকসিনেশনের সিস্টেম এগুলো চালু করা হয়েছে, বিশেষ করে পেটসদের, বাড়িতে পোষা জীবজন্তুদের, সেখানে রেবিস অত্যন্ত কমে গেছে। ইউনাইটেড স্টেটস মানে আমেরিকাতে রেবিস সারা বছরে মাত্র 3 জন বা তার কম মারা যান রেবিস থেকে। যদিও ইউনাইটেড স্টেটসে মানে আমেরিকাতে ব্যাট বাইট থেকে সাধারণত রেবিস হয়, রেবিস ব্যাট বাইট থেকে হয়, ডগ বাইট বা ক্যাট বাইট থেকে অতটা পাওয়া যায় না, কারণ ধরে নেওয়া হচ্ছে যে ওনাদের ওখানে পেটসের ভ্যাকসিনেশন খুব ভালো। কিন্তু এশিয়া এবং আফ্রিকান কান্ট্রিগুলোতে ডগ এবং ক্যাট, এদের বাইটে রেবিস হয়। রেবিস কেন আমাদের জানতে হবে এবং পড়াশোনা করতে হবে? আমরা ভারতবর্ষে প্রচুর পোষ্য আমরা বাড়িতে পুষে থাকি। রাস্তাঘাটে প্রচুর স্ট্রে ডগস ঘুরে বেড়াচ্ছে, বিড়াল ঘুরে বেড়াচ্ছে, কারো আঁচড় লাগছে, কারো কামড় লাগছে। আপনি শুনে অবাক হবেন যে ভারতবর্ষে যত মানুষ রেবিসে আক্রান্ত হন তার বেশিরভাগটাই বাড়িতে পোষ্য জীবজন্তুর কাছ থেকে রেবিস হওয়ার জন্য। সুতরাং কতটা ইম্পর্টেন্ট এই পোষ্যকে ভালো করে ম্যানেজ করা এবং তাদের ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা। পোষ্য বাড়িতে থাকলে বাইরের যারা আনভ্যাকসিনেটেড ডগ ক্যাটস, তাদের সঙ্গে মিশতে না দেওয়া, কারণ ওই ডগ ক্যাটস তাদের বাইট করলে বা স্ক্র্যাচ করলে আপনার পোষ্যকে তাহলে রেবিসের ভাইরাস ক্যারি করতে পারে। এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে এবং মেনে নিতে হবে। প্রথমেই আমরা আলোচনা করি যে আমরা গেলাম কোথাও, ডগ বা ক্যাট আমাদের স্ক্র্যাচ করলো বা বাইট করলো, তো ফার্স্ট আমাদের কি করতে হবে? তো যে জায়গাটায় বাইট করেছে উনটাকে সাবান দিয়ে এবং রানিং ওয়াটার দিয়ে ভালো করে ওয়াশ করতে হবে, এবং 10% প্রভিডন আয়োডিন দিয়ে ওয়াশ করা যেতে পারে। সেকেন্ড কাজ যেটা করতে হবে, আপনাকে রেবিসের ভ্যাকসিনেশন বা ইমিউনোগ্লোবুলিন নিতে হবে। ভ্যাকসিনেশন শুধু নেওয়া যেতে পারে বা ইমিউনোগ্লোবুলিন প্লাস ভ্যাকসিনেশন নেওয়া যেতে পারে। যদি উন্ড বড় হয় তখন ইমিউনোগ্লোবুলিন মানে অ্যান্টিবডি ইঞ্জেকশন ফর্মে পাওয়া যায়, সেটা রেবিসের উন্ডের চারপাশে ইনফিলট্রেট করে দিতে হয়, আর রেবিসের ভ্যাকসিনেশন নিতে হয়। এই কামড়ানোর পরে যে আপনি ভ্যাকসিনের জন্য রেডি হলেন বা ভ্যাকসিন নিতে যাচ্ছেন, এটাকে বলে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস। মানে আপনি অলরেডি এক্সপোজড হয়ে গেছেন, এবার আপনার প্রোফাইল্যাক্সিসের জন্য ভ্যাকসিন নিতে হচ্ছে। এটা 4টে বা 5টা নিতে হয়। যদি 4টে ভ্যাকসিন নিতে হয় 2 সপ্তাহের মধ্যে, বিভিন্ন দেশে 4টে ভ্যাকসিন দেওয়ার নিয়ম আছে। আর যদি 5টা ভ্যাকসিন নিতে হয় তাহলে 28 দিনের মধ্যে নিতে হবে। আর একটা হচ্ছে প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস, যারা হাই রিস্ক গ্রুপ, যে গ্রুপগুলো অ্যানিমাল নিয়ে কাজ করেন, তাদের ওয়েলবিং নিয়ে কাজ করেন, বা অ্যানিমালের ব্রিডিং এগুলো নিয়ে কাজ করেন, বা অ্যানিমাল হ্যান্ডলিং করেন, ট্রান্সপোর্টেশন, বা ভেটেরিনারি ডক্টর যারা অ্যানিমালদের চিকিৎসা করেন বা অ্যানিমালদের হসপিটালের সঙ্গে কোনোভাবে যুক্ত আছেন, তাদের প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস নিতে হয়। 2টো ভ্যাকসিন নিলেই চলে। রেবিস প্রিভেনশন কি করে করবেন? যেহেতু আমরা শুনে নিলাম যে এশিয়া এবং আফ্রিকাতে ডগ ক্যাট বাইটে হয় এবং ভারতবর্ষে মেজরিটি পেটস থেকে রেবিস হচ্ছে বা হয়, তাহলে পেটস যখন আপনার বাড়িতে আনবেন তাহলে তার প্রপার ভ্যাকসিনেশনের ব্যবস্থা করবেন যাতে পেটস কোনোভাবে রেবিসে এফেক্টেড না হয়। এটা 1 নম্বর কথা, খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর, পেটস যাতে বাইরের জীবজন্তুর সঙ্গে না মিশতে পারে অবাধে, সেটা আপনাকে এনশিওর করতে হবে। কোথাও ঘোরাতে নিয়ে গেলেন, সেখানে ছেড়ে দিলে হবে না।
তাহলে তো অন্য ডগ এসে বাইট করতে পারে, স্ক্র্যাচ করতে পারে, কিন্তু সেই সেই অন্য ডগ বা ক্যাটের আপনি ভ্যাকসিনেশন স্টেটাস জানেন না যে তার ভ্যাকসিনেশন কমপ্লিট কিনা, তাহলে আপনার ডগ বা আপনার পেটস এক্সপোজড হয়ে গেল রেবিসে, সেই ব্যাপারটা আপনাকে এনশিওর করতে হবে। ইউনাইটেড স্টেটসে বলা হয় যদি আপনি কোনো ঘরে ঘুমাচ্ছেন এবং সেখানে ব্যাট আপনি দেখতে পেয়েছেন, ধরে নিতে হবে যে আপনাকে ব্যাট বা বাদুড় আপনাকে কামড়েছে এবং ভ্যাকসিনেশন করতে হবে। ইন্ডিয়ার ক্ষেত্রেও তাই। ইন্ডিয়াতে আপনি যদি কোথাও থাকেন এবং ব্যাট সেখানে আপনি ঘুম থেকে উঠে দেখলেন যে ব্যাট এখানে ঘুরে বেড়াচ্ছে, আপনি তো ঘুমের সময় ব্যাট আপনাকে কামড়েছে কিনা জানেন না, তাহলে আপনাকে ভ্যাকসিনেশন নিতে হবে। ব্যাট অত্যন্ত ছোট্ট অল্প জায়গা জুড়ে কামড়ায়, আপনি ক্ষতস্থান ভালো করে দেখতে পাবেন না। ব্যাট কামড়ানোর সময় পেন হয় না, আইডেন্টিফাই করতে পারবেন না ব্যাট কামড়েছে কিনা। ব্যাট যদি আপনার কাছে ঘুরে যায়, আপনার গায়ে ঝাপটা মেরে গেছে, আপনি কোথাও ঘুমিয়েছিলেন, তার স্টেটাস জানেন না, ব্যাটটা আপনার গায়ে বসেছে কিনা বা বসেনি, ভ্যাকসিনেট করে নিতে হবে। তবে এতক্ষণ আমি পোষ্য বলছিলাম, পোষ্য মানে কিন্তু আপনার কুকুর বেড়াল দুটোই, এবং বাড়িতে যদি র্যাবিট থাকে র্যাবিটও হতে পারে। এগুলো মাথায় রাখতে হবে যে ওয়ার্ম ম্যামালস, ওয়ার্ম ব্লাডেড অ্যানিমালস যারা, বিশেষ করে স্তন্যপায়ী জীব যারা ম্যামালস, তাদের কামড়ে রেবিস হয়। তো এগুলো রেবিসের মধ্যেই পড়ে আমি যেগুলো বললাম। রেবিস হলে কি হতে পারে? রেবিস তো আমাদের নার্ভাস সিস্টেমের মধ্যে দিয়ে যায়। প্রথমত স্কিনে কামড়ালো, চামড়ায় কামড়ালো, মাংস পেশির মধ্যে গেল, সেখানে নার্ভ এন্ডিংসগুলো এফেক্টেড হলো, তারপরে ব্রেন স্পাইনাল কর্ডে যায়। দুটো জিনিস হয় ব্রেন আর স্পাইনাল কর্ডে গেলে, এক্সাইটমেন্ট স্টেট হতে পারে অথবা কোমা হতে পারে। এক্সাইটমেন্ট স্টেটগুলো তাদের ওকে বলে অ্যাকিউট নিউরোলজিক এপিসোড, যেগুলো সেগুলোতে এক্সাইটমেন্ট পিরিয়ড মাঝে মাঝে হলো, মাঝে মাঝে কোমা পিরিয়ড এরকম হতে পারে। এটা 1.5-2 মাস চলতে পারে রেবিস হওয়া। আমাদের ব্রেন আছে না যেটা, তার মধ্যে তো ব্লাড ভেসেলস আছে, অনেক রক্ত যায় বেরোয়। রক্ত থেকে খারাপ জিনিসগুলো ব্রেনের মধ্যে যাতে না ঢুকতে পারে তার জন্য একটা ব্যারিয়ার করা থাকে। অনেক সময় আমাদের রক্তে অনেক টক্সিনস, পয়জন থাকে, সেটা যাতে ব্রেনে না ঢুকতে পারে তার জন্য একটা ব্যারিয়ার করা আছে, এবং এটা একটা প্রোটেক্টিভ ব্যারিয়ার, এটার নাম BBB, ব্লাড ব্রেন ব্যারিয়ার। রেবিস যখন কারো ব্রেনে ঢোকে, ব্রেনটা যদি অ্যাফেক্টেড হয় কোনো এক অজ্ঞাত কারণে, কারণ জানতে পারিনি আমরা কি কারণে হয়, কোনো অজ্ঞাত কারণে এই BBB, এই ব্লাড ব্রেন ব্যারিয়ারটা আরো টাফ হয়ে যায়। ফলে বাইরে থেকে আপনি যদি কোনো ওষুধও ব্লাডে ইনজেক্ট করে ওই ব্রেনের রেবিসটাকে বা ভাইরাসটাকে মারতে যান, ওই ওষুধটা ওই BBB, ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ব্রেনে গিয়ে ভাইরাসকে মারতে পারে না। এই জন্য রেবিস হলে 100% মৃত্যু হতে পারে। আর একটা ইম্পর্টেন্ট স্ট্যাটিস্টিক্স আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। অনেক পেশেন্টের ডেটা নিয়ে একটা অ্যানালাইজ করা হয়েছে, সেটাতে দেখা গেছে রেবিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বড়দের থেকে বাচ্চাদের বেশি। হতে পারে বাচ্চাদের কোনো স্ক্র্যাচ হয়েছে, বাচ্চারা বলেনি, বলতে ভুলে গেছে, বোঝেনি, বড়রা যেরকম অ্যালার্ট হতে পারে, এটা একটা কারণ হতে পারে। অথবা হতে পারে বাচ্চাদের ইমিউনিটি কম, সেই জন্য রেবিস হওয়ার সম্ভাবনা বাচ্চাদের বেশি। ওভারঅল বাচ্চাদের রেবিস হওয়ার সম্ভাবনা বড়দের থেকে বেশি। রেবিসের 4টে স্টেজ, একটা ইনকিউবেশন পিরিয়ড, একটা পোড্রম, একটা অ্যাকিউট নিউরোলজিক্যাল ফেজ, আর একটা কোমা। ইনকিউবেশন পিরিয়ড মানে আপনাকে কোনো অ্যানিমাল কামড়ালো, সেই জায়গার ভাইরাসটা থাকলো, ভাইরাসটা আস্তে আস্তে গ্রো করলো, কিন্তু এই সময়ের মধ্যে কোনো সিমটম থাকলো না, ইনকিউবেশন পিরিয়ড। পোড্রম মানে এই সময়ে ভাইরাসটা নর্মাল ভাইরাল ফিভারের মতো বিহেভ করতে পারে, জ্বর হতে পারে, সর্দি কাশি হতে পারে, গলা ব্যথা পর্যন্ত হতে পারে। আপনি ভাবতে পারেন যে ভাইরাল ইনফেকশন হয়েছে, কিন্তু না, এটা রেবিসের পোড্রম ফেজ। আসলে এটা রেবিস ভাইরাসটা আমাদের বডির ইমিউন সিস্টেমকে চ্যালেঞ্জ করে। ইমিউন সিস্টেমকে চ্যালেঞ্জ করলে ইমিউন সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে গিয়ে তখন এই জ্বরের মতো সিমটম হয়। এটা 2 থেকে 10 দিন অবধি থাকে রেবিসের। এরপর নিউরোলজিক ফেজটা দুটো ভাবে হতে পারে, একটা ফিউরিয়াস রেবিস বলে, সেটা 2/3 রেবিসের হয়, আর একটা 1/3 যেটা প্যারালিটিক রেবিস। ফিউরিয়াস রেবিসে হ্যালুসিনেশন হতে পারে, এজিটেশন হতে পারে, কনভালশন মানে সিজার বা খিঁচুনি বা তড়কা হতে পারে, ফোটোফোবিয়া হতে পারে, শব্দে অসুবিধা হতে পারে, জলে অসুবিধা, জল দেখলে ভয় পেয়ে যাচ্ছে, জোরে বাতাস ব্লো করলে ভয় পাচ্ছে, এটাকে ফিউরিয়াস স্টেজ। আর প্যারালিটিক স্টেজ বা কোমা স্টেজ, এটাতে পেশেন্ট একদম ফ্ল্যাসিড শুয়ে আছে অজ্ঞানের মতো, এটা প্যারালিটিক ফেজ। পোড্রম ফেজে কি কি সিমটম হতে পারে সেটাও তো জেনে রাখা দরকার। একদম নর্মাল ভাইরাল ফিভারের মতো সিমটম হয়, পেশেন্টের জ্বর হতে পারে, টায়ার্ডনেস হতে পারে, যে জায়গায় কামড়েছে সেখানে জ্বালা, ব্যথা বা ঝিনঝিন করা, বা সেই জায়গায় নামনেস হতে পারে বা ব্যথা হতে পারে, কাশি হতে পারে, গলা ব্যথা হতে পারে, মাসেল পেন হতে পারে, নশিয়া, ভমিটিং হতে পারে, অথবা ডায়রিয়া পর্যন্ত হতে পারে। সুতরাং সিমটমগুলো অনেকটা ভাইরাল ফিভারের মতো।
আর ফিউরিয়াস স্টেজ বা ফিউরিয়াস র্যাবিস সিমটমস কি কি হতে পারে? এজিটেশন হতে পারে, বা অ্যাগ্রেশন হতে পারে, রেস্টলেসনেস হতে পারে, তড়কা বা খিচুনি বা সিজার্স হতে পারে, হ্যালুসিনেশন হতে পারে, মাসেল টুইচিং বা ফ্যাসিকুলেশন বলে সেটা হতে পারে, হার্ট রেট বেড়ে যায়, প্যালপিটেশন হতে পারে, রেসিং হার্ট বলে, ফাস্ট ব্রিদিং হতে পারে, হাইপার ভেন্টিলেশন বলে, এক্সেস স্যালিভেশন বা মুখ থেকে লালা অনেক বেশি বেরোতে পারে, দুটো আমাদের চোখের যে মণি তার সাইজ আলাদা হতে পারে, থেকে অ্যানাইসোকোরিয়া বলে, মুখ প্যারালাইসিস হতে পারে, খাবার খেতে পারবে না, জলে বা কোনো পানীয়তে ভয় হতে পারে, হাইড্রোফোবিয়া বলে, আর মুখের ওপরে যদি হাওয়া বইয়ে দেওয়া হয় বা ফু দেওয়া হয় তাহলে অত্যন্ত একটা ভয় তৈরি হয়, এরোফোবিয়া বলে, আর ডিলিরিয়াম হতে পারে। এখন আপনাকে কোনো কুকুর বেড়াল স্ক্র্যাচ করলো বা ওয়ার্ম ব্লাডেড অ্যানিমাল যেগুলো বললাম স্ক্র্যাচ করলো বা কামড়ালো, তো কি করবেন? তো আপনাকে হেলথ কেয়ার প্রোভাইডারের কাছে যেতে হবে। তিনি আপনার কাছ থেকে হিস্ট্রি নেবেন যে কখন কামড়েছে, কিভাবে কামড়েছে, বা আপনি আপনার রেবিসের প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস নেওয়া আছে কিনা, এক্সপোজ হওয়ার আগে যে ইঞ্জেকশনের কথা বললাম। তারপরে তিনি তার চিকিৎসার ব্যবস্থা করবেন। সেটা রেবিস ইমিউনোগ্লোবুলিন দিতে পারেন, রেবিস ভ্যাকসিনেশন দিতে পারেন, বা হতে পারে আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন, আপনি টাচও হয়তো করেনি, কিন্তু পাশ দিয়ে ঘুরে গেছে, সেটা যে উনি ভয় পেতে পারেন। তবে বেনিফিটস অফ ডাউটসে আমার মনে হয় যদি আপনি সন্দেহ করেন এবং আপনি যদি সন্দেহটা যদি অবান্তর না হয় এবং হেলথ কেয়ার প্রোভাইডার যদি আপনার সঙ্গে কথা বলে বুঝতে পারেন যে আপনি এক্সপোজড হলেও হতে পারেন, ভ্যাকসিনেশন নিয়ে নেওয়া ভালো, খারাপ কিছু না। রেবিস তাহলে কি ভাবে এবার ডায়াগনোসিস করা যায়? লালা টেস্টের মাধ্যমে করা যায়, ব্লাড টেস্ট, আর্ম থেকে ব্লাড টেস্ট নিয়ে করা যেতে পারে, স্কিন বায়োপসি থেকে করা যায়, ঘাড়ের পেছন থেকে নেওয়া হয়, এমআরআই করে দেখা যায় যে ব্রেনের কোনো স্ট্রাকচারাল চেঞ্জেস হয়েছে কিনা, অথবা মেরুদণ্ডের রস বা ব্রেনে যে রস থাকে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, সেটা নিয়ে টেস্ট করেও রেবিস ভাইরাস আইসোলেট করে আমাদের ডায়াগনোসিস করা যেতে পারে। রেবিস কি করে চিকিৎসা করা যায়? রেবিসের চিকিৎসা তো কিছু নেই, সিমটোম্যাটিক ট্রিটমেন্ট ছাড়া হাসপাতালে ভর্তি হয়ে ইনফেক্টিভ ডিজিজের যেসব হাসপাতালগুলো আছে সেখানেই চিকিৎসা হয়। পেশেন্টের সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দেওয়া হয়, পেশেন্টের সাধারণত সার্ভাইভ করেন না। তো এর কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই, পুরোটাই সিমটোম্যাটিক। যদি কনভালশন হয় অ্যান্টি কনভালশন দিতে হয় এবং তার ফিডিং এর ব্যবস্থা করা, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে যা যা করা দরকার সেগুলো তো করা দরকার, সেভাবেই চিকিৎসা করা হয়। আর যদি আপনি এক্সপোজড হন তাহলে ওই পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস 14 দিনের মধ্যে 4টে, কোনো দেশে, আমাদের দেশে 28 দিনের মধ্যে 5টা ভ্যাকসিন নেওয়ার ব্যবস্থা করা, ইমিউনোগ্লোবুলিন ইনজেক্ট করা লোকাল সাইটে, আর্মে সেগুলো ইনজেক্ট করার ব্যবস্থা করা, এগুলো করা হয়। এবং অ্যানিমালটা যে আপনাকে ইনজিওর করেছে সেটাকে নজর রাখতে বলা হয়, সেটা কেস টু কেস ভ্যারি করে, ডাক্তারবাবুরা সেটা আপনাকে গাইড করে দেবে। এখন যদি কোনো ওয়াইল্ড অ্যানিমাল আমাকে কামড়ায় বা যে অ্যানিমালগুলো রেবিস করে কামড়ালে আমাদের কি করতে হবে? আমাদের জায়গাটাকে ওয়াশ করতে হবে রানিং ওয়াটার সোপ দিয়ে, 10% প্রভিডেন্ট আয়োডিন দিয়ে। তারপরে আমাদের হেলথ কেয়ার প্রোভাইডারের কাছে যেতে হবে, বাকি ব্যবস্থা উনি করবেন। ডাক্তারবাবু হতে পারে, কোনো হসপিটালে এমার্জেন্সি হতে পারে, কিন্তু কাউকে একটা দেখাতে হবে বা কারোর সঙ্গে কনসাল্ট করতে হবে, কোনো ডাক্তারবাবুর সঙ্গে বা কোনো হসপিটালের এমার্জেন্সি দিয়ে গিয়ে সেখানে যে কর্তব্যরত ডাক্তার আছেন তার সঙ্গে। একটা প্রশ্ন সবাই আমাকে জিজ্ঞেস করে যে রেবিস হলে কি কি করবেন, বা রেবিস হলে কি মারা যাবে? হ্যাঁ, রেবিস হলে তো স্ট্যাটিস্টিক্স তাই বলছে, রেবিস হলে মারাই যাবে বেশিরভাগ লোকে। তো রেবিস যাতে না হয় তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার করতে হবে, আমি এতক্ষণ যা যা বললাম, আপনার পেটসের খেয়াল রাখা, আপনার যদি কখন আপনি এক্সপোজড হন বা ইনজিওর্ড হন কোনো অ্যানিমাল মাধ্যমে, তাহলে আপনি ডাক্তারবাবুর কাছে যান এবং ভ্যাকসিনেশনের ব্যবস্থা করুন। কখন ইমিডিয়েটলি আপনাকে এমার্জেন্সিতে যেতে হবে? যদি ওয়াইল্ড কোনো অ্যানিমাল বা ক্যাট বা ডগ কেউ যদি আপনাকে কামড়ায়, মনে করুন উন্ড যেখানে কামড়েছে খুব ডিপ হয়েছে বা প্রচুর ব্লিডিং হচ্ছে, অথবা মুখে বা ঘাড়ে কামড়েছে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এমার্জেন্সিতে যেতে হবে। সুতরাং এই আমরা মোটামুটি রেবিস নিয়ে আপনাদের মোটামুটি সব প্রশ্নের উত্তর আশা করি দিতে পেরেছি। রেবিস হয়েছে কি হয়নি সেটা এখন ভাবার সময় নয়। যদি আপনি কোনোভাবে এক্সপোজড হন তাহলে ডাক্তার দেখান, ভ্যাকসিনেশনের ব্যবস্থা করুন, কারণ রেবিস একটা কমপ্লিটলি প্রিভেন্টেবল ডিজিজ। আপনি যদি চান এটাকে আটকে দিতে পারেন, একমাত্র যদি এটাকে অবহেলা করেন বা আপনি কোনো ভুল করেন এটা চিকিৎসাতে, তাহলেই একমাত্র রেবিস আপনার হতে পারে। অনেকে হতে পারে যে ভ্যাকসিনেশন শুরু করলো আর নিল না, কিছু হচ্ছে না বলে, সঙ্গে সঙ্গে তো হয় না রেবিস, অনেকদিন পরে। কারণ
আমি যে বললাম ইনকিউবেশন পিরিয়ড, পোড্রম পিরিয়ডের পরেও রেবিস হতে পারে, মানে 20-22 দিন, 25 দিন, 1 মাস, 1.5 মাসের পরেও আপনার রেবিস আসতে পারে। সুতরাং একটা দুটো ভ্যাকসিন নিয়ে কিছু হলো না বলে ভ্যাকসিনেশন বন্ধ করা যাবে না, পুরো কোর্সটাই আপনাকে নিতে হবে। সুতরাং এটা একটা প্রিভেন্টেবল ডিজিজ, যেহেতু ডাক্তারবাবুরা যেরকম বলছেন, প্লাস আমি এই ভিডিওতে যে গাইডলাইনটা দিলাম দয়া করে মেনে চলবেন, তাহলে দেখবেন আপনারা নিরাপদে থাকবেন। নমস্কার।